আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই নতুন ভিডিওটিতে স্বপ্ন পাঠশালার পক্ষ হতে আমি নোমানুল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে পার্ট 3, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ এর পার্ট 3। তোমরা যারা পার্ট 1 দেখো নাই তারা আগে সেটা দেখে আসবে। তো আমি সেখানে জাবেদার সম্পর্কে অনেক কথা বলেছি এবং পার্ট কিভাবে কখন কি করব সেটা আমি বলেছি। কি কি বেশি করে শিখতে হবে সেটাও বলেছি। ওই অধ্যায়ে কি কি বেশি শিখতে হবে, কি কি বেশি করতে হবে, এগুলো আমি শিখে বলেছি। তো আজকে আমি কিন্তু সাধারণ জাবেদা যেটা আছে এটা আমি আজকে শিখিয়ে দিব। তবে অনেকে কিন্তু পারো, তারপরেও আজকে আমি একদম সহজ একটা টেকনিকের মাধ্যমে তোমাদেরকে এটা বলে দিব যাতে তোমাদের আর কোনো ধরনের সমস্যা না থাকে। তো সাধারণ জাবেদা, এরপরে জাবেদার মধ্যে আরো রয়েছে সাধারণ জাবেদা, সমাপনী জাবেদা, তারপর হচ্ছে প্রারম্ভিক জাবেদা, সমন্বয় জাবেদা। তো এভাবে কিন্তু অনেকগুলো আছে, এগুলো আমরা পরবর্তী পাঠ আস্তে আস্তে দিব। নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এই সকল কিন্তু জাবেদাগুলো আমরা দিয়ে দিব। তো দেখো, আজকে আমি একটা প্রশ্ন দিয়েছি, মাত্র 6টা এন্ট্রি দিয়েছি। এগুলো আমি যেভাবে বের করব তোমরা যদি এভাবে করো তাহলে ইনশাআল্লাহ তোমরা সাধারণ জাবেদাতে কোনো ধরনের প্রবলেম থাকবে না। তো জাবেদা করার আগে একটা যেটা টেকনিক সেটা আমি এখানে দিয়ে দিই। ব্যয়, একটা হচ্ছে সম্পদ। এই দুইটা সব সময় বাড়লে, যদি বাড়ে, আবার এই দুইটা যদি সব সময় বাড়ে তাহলে হবে ডেবিট, আর কমলে হবে ক্রেডিট। কমলে হবে ক্রেডিট। আর হচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, এই তিনটা যদি বাড়ে তাহলে হবে ক্রেডিট। এই তিনটা যদি বাড়ে তাহলে হবে ক্রেডিট এবং কমলে হবে ডেবিট। কমলে হবে ডেবিট। তো মেইন আমাদের এই জিনিসটাই মনে রাখতে হবে, সম্পদ এবং ব্যয় বাড়লে হবে ডেবিট এবং কমলে হবে ক্রেডিট। অর্থাৎ তোমরা এটা মনে রাখবা, সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, আয়, দায়, মালিকানা সত্ত্ব, অর্থাৎ 5টা রয়েছে যেখানের মধ্যে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এখানের মধ্যে তোমরা এই 5টা মনে রাখবা। সেখানের মধ্যে সম্পদ আর ব্যয় যদি বাড়ে ডেবিট, এবং দায়, আয়, মালিকানা সত্ত্ব এগুলো যদি বাড়ে ক্রেডিট, অর্থাৎ উল্টো। জাস্ট তোমরা যদি সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট এটা মনে রাখতে পারলে বাকিটা তোমরা পারবে, যেহেতু ওইটা তার উল্টা, অর্থাৎ আয়, দায়, মালিকানা সত্ত্ব এগুলো বাড়লে ক্রেডিট। আচ্ছা, তো আমাদের এই জিনিসটা যদি আমরা জানি তাহলে আমরা সব কিছু পারবো। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করবা। তাহলে দেখো, আমাদের এখানে প্রশ্নতে বলেছে 1 তারিখ, জানুয়ারি 1 তারিখ, নগদ 1 লক্ষ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। আচ্ছা, তো দেখো জানুয়ারির 1 তারিখ, আমরা আগে তারিখটা বসাই দিই, কত, 2022 সাল। 2022 জানুয়ারি 1 তারিখ। আচ্ছা, তো 1 তারিখ কি বলছে, নগদ। তাহলে আমরা নগদকে কি বলি, নগদান বলি। আচ্ছা, তো আমরা এখানে বসে দিলাম নগদান। আচ্ছা, তো নগদান হিসাব দিলাম। তো নগদান হিসাব আমাদের কিসে পড়ে, সম্পদে পড়ে। নগদান হিসাব আমাদের কিসে পড়ে, সম্পদে পড়ে। আচ্ছা, তারপর আসবাবপত্র, দেখো আসবাবপত্র হিসাব আমরা লিখে দিই। আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। আচ্ছা, এটাও আমরা লিখে দিয়েছি। যেহেতু তিনি ব্যবসা আরম্ভ করেছেন 1 লক্ষ টাকা নগদ এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে, তাহলে এটা কি করেছে, মূলধন এনেছে। তার ব্যবসায়ের মধ্যে তিনি কিন্তু মূলধন এনে ব্যবসাটা আরম্ভ করেছে বলছে, বা শুরু করছে বলছে, সেজন্য এটা হবে কি, মূলধন। মূলধন হিসাব। আচ্ছা, মূলধন হিসাব। আচ্ছা, তো এখন হচ্ছে কি, একটা হচ্ছে নগদান, একটা হচ্ছে আসবাবপত্র, আরেকটা হচ্ছে মূলধন। আচ্ছা, আমি এখানে তোমাদের মানে রাপ করে করাচ্ছি আর কি। তো দেখো, একটা হচ্ছে নগদান, আরেকটা হচ্ছে আসবাবপত্র, আরেকটা হচ্ছে মূলধন। আচ্ছা, নগদান আমাদের কিসে পড়ে, নগদ টাকা যদি আমাদের হাতে থাকে সেটা হচ্ছে সম্পদ। আচ্ছা, আমি সেটাও বলে দিচ্ছি। সম্পদের মধ্যে তোমরা যদি এই অধ্যায় করো তাহলে একটা হচ্ছে নগদান, তারপরে আসবাবপত্র বা স্থায়ী সম্পদ বলতে পারো, তারপরে তোমরা দেনাদার, ব্যাংক, এগুলা দেনাদার, ব্যাংক, এগুলা সম্পদের মধ্যে বেশিরভাগ এগুলাই থাকে। কেন থাকে, আমাদের প্রায় সময় কিন্তু জাবেদার মধ্যে এগুলাই থাকে, সেজন্য আমি এগুলাই দিয়েছি। তো দেখো,
নগদান কোথায় আছে আমাদের? সম্পদে। আচ্ছা, সম্পদ, তুমি যখন ব্যবসাতে নগদ টাকা আনছো তাহলে নগদ টাকা বেড়ে গেছে ব্যবসায়ে, তাহলে নগদান বাড়ছে, মানে সম্পদ বাড়ছে। সম্পদ বাড়লে কি? সম্পদ বাড়লে আমরা জানি ডেবিট, অর্থাৎ এদিকে আমরা দিব ডেবিট। আচ্ছা, তারপরে আসবাবপত্রটা কি? আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ। যেহেতু স্থায়ী সম্পদ বাড়ছে, মানে আসবাবপত্র বাড়লে আমাদের দোকানে তো আসবাবপত্র বাড়ছে 50,000 টাকার, তার মানে আমাদের সম্পদ বাড়ছে। সম্পদ বাড়লে কি? ডেবিট। সেহেতু আসবাবপত্র যেহেতু বাড়ছে, এটাও আমাদের দিব ডেবিট। আচ্ছা, তো আমরা কিন্তু বাকিটা কিন্তু ক্রেডিট এমনিতেই বসে দিতে পারবো, তারপরেও আমরা সেটা বুঝিয়ে নিব। দেখো, মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বে। আচ্ছা, আমরা যখন আমাদের ব্যবসায় মূলধন এনেছি, মূলধন কিন্তু বেড়েছে। মূলধন বেড়েছে মানে মালিকানা সত্ত্ব বেড়েছে, মানে আমরা জানি কি আয় দায় মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে সেটা কি? ক্রেডিট। সেজন্য এটা আমরা দিব ক্রেডিট। আচ্ছা, তো আমরা এভাবে ক্লোজ করে দিব। তাহলে কত? 1,50,000, লক্ষ 50,000। তাহলে মূলধন সবগুলা হয়ে যাবে 1,50,000। আচ্ছা, তারপর কত তারিখ? জানুয়ারির 3 তারিখ আমরা করতেছি। আচ্ছা, জানুয়ারির 3 তারিখে বলছে জসিম ট্রেডার্সকে বিক্রয় 40,000 টাকা। জসিম ট্রেডার্সকে, তো এখানে আরো একটা কথা দিয়ে ফেলছে, যারা যার অর্ধেক চেকে এবং অর্ধেক নগদে। অর্থাৎ তুমি মনে করো জসিম ট্রেডার্সটা তুমি 40,000 টাকার কি বিক্রি করছো, হয়তো বা কিছু একটা তো বলে না, এমনি বিক্রি করছো 40,000 টাকা। সে তোমাকে অর্ধেক টাকা চেকের মাধ্যমে লিখে দিয়েছে আর অর্ধেক টাকা নগদে দিয়েছে। আচ্ছা, তো এখানে কিন্তু আর দাঁড়ে নাই, যেহেতু অর্ধেক চেকে অর্ধেক নগদে, তাহলে আর দাঁড়ে নাই। আমরা কিন্তু একটা কথা জানি, কোনো প্রতিষ্ঠান অথবা নাম দিয়ে যদি বিক্রয় করা হয় তাহলে সেটা কিন্তু দাঁড়ে বিক্রয় হয়। কিন্তু এখানে যেহেতু আবার নিচে আরেকটা লাইনে সেটা বুঝিয়ে দিয়েছে অর্ধেক চেকে এবং অর্ধেক নগদে, তাহলে সেটা আমরা বুঝতে হবে। আচ্ছা, এখানে যেহেতু একটা চেকে দিয়েছে, প্রথম বিক্রয় তো আমরা জানি, আবার এখানে আরেকটা কথা জানতে হবে, যদি স্থায়ী সম্পদ বিক্রয় হয় তাহলে বিক্রয় হিসেব আসবে না, ওই স্থায়ী সম্পদের হিসাবটাই আসবে। আর যদি যদি স্থায়ী সম্পদ ক্রয় করে থাকে তাহলে স্থায়ী সম্পদের নাম আসবে, ক্রয়ের নাম আসবে না। আর যদি স্থায়ী সম্পদ না থাকে তাহলে যেটা আছে ক্রয় অথবা বিক্রয় ওটাই হবে। আচ্ছা, দেখো, যেহেতু একটা অর্ধেক চেকে বলছে, তাহলে আমরা প্রথমে দেখো চেক মানে ব্যাংক, তারপর আর অর্ধেক নগদে। আচ্ছা, এটা হচ্ছে নগদান। আচ্ছা, আরেকটা কি? বিক্রয়। আচ্ছা, এটাও বিক্রয়। আচ্ছা, আমরা দেখো বিক্রয়, আগে আমরা বিক্রয়টা বলি। বিক্রয় মানে কি? বিক্রয় মানে হচ্ছে তুমি আয় করছো, বিক্রয় করলে তো তোমার আয় হবে, আর ক্রয় করলে তোমার কি হবে? ব্যয় হবে। তাহলে বিক্রয় করলে তোমার আয়, বিক্রয় হচ্ছে আয়। আয় বাড়লে কি? আয় বাড়লে আমরা জানি ক্রেডিট। কেন ক্রেডিট? সম্পদ আর ব্যয় যদি বাড়ে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে কি? ক্রেডিট। তাহলে বিক্রয় হবে ক্রেডিট। তাহলে তারপরে দেখো নগদান। নগদান কি? সম্পদ। নগদান হচ্ছে সম্পদ। তুমি যখন বিক্রয় করছো তাহলে অর্ধেক টাকা নগদে পেয়েছো, তাহলে তার মানে তোমার সম্পদ বেড়ে গেছে, সেজন্য এটা ডেবিট। সম্পদ বাড়লে ডেবিট। তাহলে ব্যাংকও তো সম্পদ। সম্পদ ব্যাংকে তো তোমার চেক পেয়ে পাইছো না, এটা তুমি যখন তুলবা তাহলে এটা তোমার টাকা বাড়ছে, অর্থাৎ তোমার ব্যাংকে টাকা বাড়ছে, সেজন্য এটাও কি? ডেবিট। তাহলে তুমি এখানে বসাই দিবা ব্যাংক, ডেবিট, নগদান, ডেবিট, বিক্রয়, ক্রেডিট। তাহলে এখানে আমরা বসে দিব কত? 20,000, 20,000, আর এদিকে 40,000। তারপর আমরা করবো কত তারিখের? 6 তারিখের। আচ্ছা, মাহি ট্রেডার্স হতে পণ্য ক্রয়। মাহি ট্রেডার্স হতে পণ্য ক্রয় 90,000 টাকা। আচ্ছা, এখানে আর কিছু বলা নাই, তার মানে আমরা কি বলেছি? কোনো প্রতিষ্ঠান অথবা কোনো নাম দিয়ে যদি কাউকে ক্রয় অথবা বিক্রয় করা হয় তাহলে সেটা দ্বারে লেনদেন হয়েছে। যদি যদি কারো নাম দিয়ে ক্রয় করতে বলা হয় তাহলে সেটা দ্বারে ক্রয় করেছে, যদি কারো নাম দ্বারা বিক্রয় বোঝায় তাহলে তা কি হবে? দ্বারে বিক্রয় হবে। সেহেতু এটা দ্বারে ক্রয়, কারণ পণ্য ক্রয় করেছে তোমার প্রতিষ্ঠানের জন্য, মাহি ট্রেডার্স হতে কিনছো। তো তাহলে মাহি ট্রেডার্স, অর্থাৎ তুমি যখন পণ্যটা দ্বারে ক্রয় করছো তাহলে এখন কি হয়েছে? একটা পাওনাদার সৃষ্টি হয়েছে, সে তোমার থেকে টাকা পাবে, সেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় পাওনাদার বলি। তাহলে আর কিন্তু তুমি পণ্য ক্রয় করছো, পণ্য ক্রয় কিন্তু স্থায়ী সম্পদ না, সেই জন্য এখানে কোনো স্থায়ী সম্পদের নাম আসবে না, সেজন্য ক্রয় হিসাবই বসে যাবে। আচ্ছা, একটা হবে ক্রয় হিসাব। আচ্ছা, আরেকটা হবে মাহি ট্রেডার্স অথবা পাওনাদার হিসাব। তোমরা ডাইরেক্টলি যেটা নাম থাকবে ওটাই বসালে কিন্তু বেশি ভালো হয়। তারপর আমি এখানে পাওনাদার দিয়ে দিচ্ছি, পাওনাদার হিসাব। আচ্ছা,
তো এখন তুমি তো ক্রয় করছো, পণ্য ক্রয় করছো, সেজন্য তোমার পাওনাদার আগে তো কেউ তোমার থেকে টাকা পেত না। তুমি যখন এটা ক্রয় করছো সে তোমার থেকে টাকা পাচ্ছে 90,000 টাকা। আচ্ছা, 90,000 টাকা যখন সে পাচ্ছে, আমরা জানি পাওনাদার মানে কি দায়। দায় যদি বাড়ে, অর্থাৎ সে তো আগে পেতো না, এখন পাচ্ছে, তার মানে দায় বেড়েছে। তাহলে দায় বাড়লে কি, আমরা জানি আয় দায় মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে ক্রেডিট, তার মানে পাওনাদার হবে ক্রেডিট। পাওনাদার হবে কি ক্রেডিট। আমি আবার বলতেছি, পাওনাদার যদি বাড়ে তাহলে সেটা দায় বাড়ছে, দায় বাড়লে ক্রেডিট। আর ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় আর সম্পদ, আর যদি ব্যয় বাড়ে তাহলে সেটা হবে ডেবিট। সম্পদ আর ব্যয়, ক্রয় মানে হচ্ছে ব্যয়, তুমি বিক্রয় করলে আয় হবে এবং ক্রয় করলে কিন্তু ব্যয় হবে। অর্থাৎ তুমি যদি ক্রয় করো তাহলে ব্যয় হচ্ছে, আর বিক্রয় করলে আয় হচ্ছে, সেজন্য ক্রয় ডেবিট। পাওনাদার অথবা মাহি ট্রেডার্স দিতে পারো তুমি, সেটা সমস্যা নাই। তাহলে আমি এখানে বসাই দিচ্ছি ক্রয় ডেবিট, আর এখানে মাহি ট্রেডার্সই দিবা তোমরা, এটাই সবচেয়ে বেটার, ট্রেডার্স ক্রেডিট। আচ্ছা, তো তোমাদের এখানে আরেকটা জিনিস আমি এটা পরে বলবো, আগে আমি ম্যাথটা করে দিই, তারপর শেষে একটা কথা আছে, ওটা কিন্তু না করলে কিন্তু তোমাদের জাবেদা কিন্তু হবে না, সেই জন্য আমি সেটা পরে বলবো। তো দেখো, তারপরে আমরা এটা করার পরে আমাদের কত নাম্বার আছে, তারপরে হচ্ছে 10 নাম্বার। আচ্ছা, তারপর আমাদের 10 নাম্বার। আচ্ছা, 10 নম্বরে কি বলছে দেখো, কর্মচারীকে বেতন প্রদান। তুমি তোমার প্রতিষ্ঠানে কর্মচারী যেগুলো কাজ করে তাদের মধ্যে, কর্মচারী যারা আছে তাদেরকে কিন্তু তুমি বেতন প্রদান করতেছো। হয়তো একজনকে বলছে বা দুজনকে বলছে, সেটা তো বলে নাই, তাহলে কর্মচারীকে বেতন প্রদান বলছে 10,000 টাকা। আচ্ছা, 10,000 টাকা যখন কর্মচারীকে বেতন দিয়েছো, তাহলে তোমার কি থেকে দিয়েছো, নগদ টাকা থেকে দিয়েছো। নগদ টাকা কিসের, ব্যবসায়ীর, সেহেতু নগদ টাকা থেকে যখন 10,000 টাকা দিছো, তাহলে একটা হবে বেতন হিসাব। কি হবে, একটা হবে বেতন হিসাব। আচ্ছা, হিসাব না লিখি, আরেকটা হচ্ছে কি নগদান হিসাব, যেহেতু তুমি নগদ টাকা দিছো। আচ্ছা, তো এখন বেতনটা কি ব্যয়। কেন ব্যয়, তুমি বেতন দিছো না, বেতন মানে ব্যয়, এটা ব্যয় হয়েছে। কর্মচারীকে যখন প্রদান করেছো, বেতন প্রদান করেছো, তখন কিন্তু সেটা ব্যয় হয়েছে। ব্যয় বাড়লে কি, এখানে যখন ব্যয় বাড়ছে, বেতন প্রদান করছো, তোমার ব্যয় বাড়ছে না, ব্যয় বাড়লে ডেবিট। সম্পদ আর ব্যয় বাড়লে কি ডেবিট, এবং নগদান হচ্ছে সম্পদ। এখন তুমি নগদ টাকা যে দিয়ে দিয়েছো ব্যবসায়ীর, এটা সম্পদ না, সম্পদ যখন কমে গেছে তোমার নগদ টাকা থেকে, যখন 10,000 টাকা চলে গেছে, তখন তোমার থেকে সম্পদ কমে গেছে, অর্থাৎ নগদান কমে গেছে। নগদান কমে যাওয়া মানে সম্পদ কমে যাওয়া, সম্পদ কমলে কি ক্রেডিট, সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। তাহলে এদিকে আমরা এটা বসে দিতে পারি বেতন ডেবিট, আর এদিকে নগদান ক্রেডিট। এটাই হচ্ছে আনসার। এই টাকাগুলো বসাচ্ছি না, টাকাগুলো পরে তোমরা সমান সমানভাবে বসে ফেলবা। আমি একটু ম্যাথগুলো করে দিই, না হয় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো 15 তারিখটা দেখো, মাহি ট্রেডার্সকে পরিশোধ করলেন 50,000 টাকা। আচ্ছা, মাহি ট্রেডার্সকে কী জন্য পরিশোধ করলেন আমরা তো জানি না। তাহলে যদি এখানে কোনো, আমরা জানি যে মাহি ট্রেডার্স হচ্ছে এখানে 6 তারিখে যে আমরা পণ্য ক্রয় করেছিলাম বাকিতে 90,000 টাকা, সেখান থেকে আমরা 50,000 টাকা দিয়ে ফেলছি। যদি কখনো এই অপশনটাও না থাকে, শুধু এটা থাকে, তাহলে বুঝবা কোনো কিছুর নাম অথবা প্রতিষ্ঠানের নাম দিয়ে যদি কাউকে পরিশোধ করা হয়েছে বলে, তাহলে সেটা হবে পাওনাদারকে পরিশোধ করেছে, পাওনাদারকে। অর্থাৎ দেখো, মাহি ট্রেডার্স থেকে কিন্তু আমরা পণ্য ক্রয় করেছিলাম 90,000 টাকা, মানে অর্থাৎ ধারে ক্রয় করেছিলাম। সেই জন্য এখন দেখো মাহি ট্রেডার্সকে আবার আমরা পরিশোধ করে ফেললাম। তাহলে পরিশোধ যদি করি, তাহলে দেখো আমাদের এখানে কি কি হয়েছে, একটা হচ্ছে মাহি ট্রেডার্স বা পাওনাদার, একটা হচ্ছে মাহি ট্রেডার্স অথবা পাওনাদার, অথবা পাওনাদার। আরেকটা হচ্ছে কি, আমরা যেহেতু তাকে পরিশোধ করছি, মানে নগদ টাকায় পরিশোধ করছি, যেহেতু এখানে কিছু বলে নাই, তাহলে যদি সেকে বলতো ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতাম, যদি কিছু বলেন তাহলে আমরা নগদেই পরিশোধ করছি, সেজন্য একটা হবে কি নগদান। আচ্ছা, তো দেখো, পাওনাদার আগে সে আমার থেকে 90,000 টাকা পেত, সে পাওনাদার ছিল আমার। তো 90,000 টাকা যখন পেত, এখন আমি তাকে 50,000 টাকা দিয়ে ফেলছি। অর্থাৎ দেখো, আমরা যদি 90,000 টাকা পাই, তো আমরা যদি 50,000 টাকা যদি দিয়ে ফেলি, তাহলে আমাদেরকে এটা কমছে না, কমছে আমাদের, মানে পাওনাদারটা কমছে। পাওনাদার যখন কমছে, তার মানে পাওনাদার তো বাড়লে কি, পাওনাদার মানে কি দায়। তো দায় যদি বাড়ে, পাওনাদার যদি বাড়ে, দায় বাড়ে। পাওনাদার যদি কমে, তাহলে দায়ও কমবে। দায় কমলে কি ডেবিট, দায় কমলে কি ডেবিট। কেন ডেবিট, আমরা জানি আয় দায় মালিকানা সত্ত্ব, এগুলো বাড়লে ক্রেডিট এবং কমলে ক্রেডিট। সেজন্য পাওনাদার হচ্ছে আমাদের কি, পাওনাদার হচ্ছে আমাদের দায়, দায় হচ্ছে সবসময় যদি কমে ডেবিট, বাড়লে ডেবিট, বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। সেজন্য পাওনাদার যখন কমে গেছে আমরা ডেবিট বসাইছি, তো নগদটা অটোমেটিকলি ক্রেডিট হয়ে যাবে। তারপর আমি এটা বসে দিচ্ছি, নগদান মানে হচ্ছে কি
আমরা যখন নগদ টাকা দিয়েটা দিয়েছি, নগদ টাকা তো দিয়েছি আমরা তাকে, তাই না? নগদ টাকা মানে কি? সম্পদ। নগদ টাকা যখন চলে গেছে, নগদ টাকা কমে গেছে, অর্থাৎ সম্পদও কমে গেছে। সম্পদ আর নগদ তো একই কথা। তো সেহেতু সম্পদ যেহেতু কমে গেছে, তার মানে নগদ টাকা যেহেতু কমে গেছে, সম্পদও কমে গেছে, তার মানে নগদান ক্রেডিট। কারণ সম্পদ কমলে ক্রেডিট, সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ওই কথাটা যদি তুমি মনে রাখো, শুধুমাত্র তুমি সম্পদ, ব্যয় বাড়লে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, এই জিনিসগুলো যদি মনে রাখতে পারো, সবগুলাই সহজ। আচ্ছা, তারপরে দেখো আমি একটা দেখা দিচ্ছি। দেখো 18 তারিখ চেকের মাধ্যমে ব্যাংকে জমা 10,000 টাকা। আচ্ছা, চেকের মাধ্যমে, তার মানে ব্যাংক, আরেকটা হচ্ছে ব্যাংক জমা। যেহেতু ব্যাংকে জমা দিয়েছে সেজন্য ব্যাংক জমা দিলে হবে। আচ্ছা, তো তুমি এখন দুটাই কিন্তু তোমার সম্পদ। কেন সম্পদ? ব্যাংক যেহেতু, দুটাই তোমার সম্পদ। অনেকেই আছে না, আমরা নগদ টাকা না দিয়ে আমাদের অ্যাকাউন্ট আরেকটা থেকে আমরা কি করি, ওইখান থেকে চেকটা তুলে আমরা জমা দিয়ে দিই। অনেক সময় এটা করি আমরা। আমরা যখন এই প্রথম পত্রের 3য় অধ্যায় করছি, ওখানে কিন্তু এই সম্পর্কে, ব্যাংক জমা সম্পর্কে অনেক তথ্যবহুল আছে। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিবা। আচ্ছা, তো দেখো ব্যাংক, একটা হচ্ছে ব্যাংক জমা। আচ্ছা, তুমি যখন চেকের মাধ্যমে দিছো, তার মানে ব্যাংক, এটার মধ্যে দিছো, তখন যখন জমা দিয়েছো তখন এই যে ব্যাংক জমা এটা হবে, বুঝছো? তো তুমি জমা দিয়েছো মানে তোমার ব্যাংকে আবার টাকা বাড়ছে। হয়তো তুমি দুইটা অ্যাকাউন্ট আছে তোমার, দুটো অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটাকে তুমি অ্যাকাউন্টে দিচ্ছ, তার মানে অ্যাকাউন্টটা বড় হয়ে গেছে, এটা আর কি। তার মানে ব্যাংক জমাতে বেশি হয়ে গেছে। কি জন্য বেশি হয়ে গেছে? তুমি তো টাকা দিয়েছো, সেজন্য বেশি হয়ে গেছে, মানে সম্পদ বাড়ছে। ব্যাংকে টাকা বেশি হয়েছে মানে সম্পদ বাড়ছে, তার মানে এটা হবে কি? ডেবিট। কারণ সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, বাকিটা সোজা অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে। তারপরও আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি, যেহেতু এই ব্যাংকটাও কিন্তু আমার সম্পদ, দুইটাই তো সম্পদ, এটাও সম্পদ, এটাও সম্পদ, কিন্তু এটাতে যেহেতু বাড়ছে সেজন্য ডেবিট, কিন্তু এটা থেকে কমে গেছে। আমার এই অ্যাকাউন্টে কিন্তু টাকা কমে গেছে, তার মানে সম্পদ এখান থেকে কমে গেছে, সেজন্য সম্পদ কমে গেলে ক্রেডিট। সেজন্য আমরা এটা বসাই দিব কি? ব্যাংক জমা ডেবিট, ব্যাংক জমা ডেবিট, ব্যাংক ক্রেডিট। তো দেখো আজকের এই ভিডিওটিতে বিদ্যুৎটাও চলে গেছে। তো আজকের এই ভিডিওটিতে দেখো আমি তোমাদেরকে সাধারণ জাবেদা কিভাবে বের করবা এটা বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি সামান্য এইটুকু যদি মাথায় রাখতে পারো, সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট এবং কমলে ডেবিট, এই কথাটা যদি মনে রাখতে পারো, তাহলে তুমি সব রকম পারবে। এবং আমি যা বলেছি এখানে, তার ভিতরে দিয়ে কিন্তু তুমি সবগুলাই পারবে। কেন পারবে? আমি সবগুলো বুঝিয়ে বুঝিয়ে বলেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমরা না বুঝে থাকো আমাকে কমেন্ট করবা, তাহলে ইনশাল্লাহ আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নাই। আমাদের স্বপ্ন পাঠশালা পেজে তোমরা যুক্ত হয়ে থাকবে, সেখানে লাইভ ক্লাস করানো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।